স্যার, ইন্টারনেট পরিচালক আজিজুল স্যার আছেন, সাথে আরো উপস্থিত আছেন প্রধান আলোচক হিসেবে আজকের অনুষ্ঠানে আমরা আমাদের সম্মানিত অভিভাবক যারা উপস্থিত আছেন তাদের কথা শুনব। আজ অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি শেখ মারুফুর রহমান, আমি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছি ব্যবসায় প্রশাসন বিভাগে। শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান ইন্টারনেট সহ এদের সিস্টার কনসার্নের আয়োজনে আমাদের সম্প্রতি যে নতুন শিক্ষাক্রম বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত হয়েছে, এই লক্ষ্যে আমাদের যারা শিক্ষার্থী বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা ধারক, তাদের ভালো ফলাফল গঠনের উপর একটি উন্মুক্ত মত বিনিময় সভায় সেই আয়োজনে আপনাদের সবাইকে আমি প্রথমে আমার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। এবং যেহেতু এটি একটি উন্মুক্ত মত বিনিময় সভা, আমি হয়তো আমার পক্ষ থেকে কিছু কথা বলবো, পরবর্তীতে আপনারাও আপনাদের সাইড থেকে আপনাদের কমেন্ট বা সাজেশনগুলো দিবেন এবং সবকিছু মিলিয়ে হোপফুলি আমরা একটা ফাইন্ডিংসে বা আসবো। তো আশা করি আমার বক্তব্য এবং আপনাদের ফিডব্যাক, এই উভয়ের অ্যাক্টিভিটিস গুলো আমরা যেন উভয় পক্ষ অন্যকে সহযোগিতা করি, এই কামনা করে আমি আমার আলোচনাটা শুরু করছি। হ্যাঁ, এবং আমি সম্মানিত অভিভাবকবৃন্দের অনুমতি ক্রমে শুরু করতে চাই। আমি কি শুরু করব? থ্যাংক ইউ। আমি শুরুতেই একটু আয়োজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে আমাদের আসলে একটু টেকনিক্যাল ত্রুটির কারণে আমাদের কিছু ভিজুয়ালাইজেশন ছিল, ওই জায়গাটি একটু ক্ষতিগ্রস্ত হবে। তবে আপনারা যদি একটু অনুভবপূর্বক ওই কনসেন্ট্রেশনটা দেন, হোপফুলি আমরা ওভারকাম করব। শুরুতেই বলি, আমি আমার বক্তব্যের শুরুতে আমি একটু দুইটা এনকাউন্টার নিব আমার পক্ষ থেকে, সেই দুইটা বলি। প্রথমটা হচ্ছে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো প্রথমটি হচ্ছে ইসলামিক একজন স্কলার, আমরা জানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটি বক্তব্য আছে যে আপনি কখনোই সেইভাবে বা সেই মতো করে আপনার সন্তানকে বড় করতে পারবেন না যেইভাবে আপনার বাবা মা আপনাকে লালন পালন করেছিল বা বড় করেছিল, কারণ সেই পৃথিবী এই মুহূর্তে নাই। আমি আবারও বলছি, তিনি বলেছেন যে আপনি কখনই আপনার সন্তানকে সেইভাবে লালন পালন করতে পারবেন না যেইভাবে আপনার পিতামাতা আপনাকে লালন করেছে। কারণ একটাই, যে সেই পৃথিবী বা সেই বাস্তবতা বা সেই প্রকৃতি এখন আর নাই। এটি একটি পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার এনকাউন্টারের, যে পৃথিবীর সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। পরিবার থেকে আসলে কোনো বড় বিশ্ববিদ্যালয় এই পৃথিবীতে নাই। অর্থাৎ একজন অভিভাবক বা একজন বাবা মা বা একজন পিতামাতা তার সন্তানকে যেই শিক্ষা দিতে পারেন বা দিয়ে থাকেন, পৃথিবীতে এখনো কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হয়নি যে তার থেকে বড় কোনো শিক্ষা দিতে পারে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সন্তান বা আমাদের সন্তান বা আমাদের যারা শিক্ষার্থী, পিতামাতা বা অভিভাবক থেকে বড় কোনো শিক্ষক নাই। এটি আমি প্রথমেই বলছি এবং আবারও বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু উক্তি, যে আমরা কখনোই সেইভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও লালন পালন করতে পারবো না যেভাবে আমরা বড় হচ্ছি, কারণ তখন আর ওই পৃথিবীটি থাকবে না। তো নাও আমি আসলে আপনাদের সাথে কোন প্রেক্ষিতে কথা বলবো, কারণ এখানে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের যারা শিক্ষার্থী তাদের। তো স্বাভাবিকভাবে আমার এখনো ওই অভিভাবক হবার মতো যোগ্যতা হয়ে ওঠে নাই, তারপরেও তিনটা দিক বিবেচনা করে আমি আসলে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা বা জ্ঞান শেয়ার করবো। এটি হচ্ছে আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় 10 বছর ধরে শিক্ষকতা করছি
এবং আমার যারা শিক্ষার্থী অধিকাংশই 18 থেকে 23 এই বয়স বা 16 থেকে 23। তো এই তরুণ প্রজন্মের সাথে আমার 10 বছরের অভিজ্ঞতা রয়েছে। আরেকটি হচ্ছে আমি ইয়ুথ লিডারশিপ বা তরুণ যে নেতৃত্ব রয়েছে, এটি সরকারি এবং বেসরকারি যে বিভিন্ন প্রজেক্ট বা প্রকল্পগুলি আছে ওইগুলোতে আমি তরুণদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি বা তাদের কিছু মতামত বা তাদের অভিজ্ঞতা অর্জন করছি। এবং বিগত 3 বছর যেটি শেষ হয়ে গেছে 2020, 21 এবং 22, ওইখানে আমাদের ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয়ান দেশগুলি নিয়ে একটি প্রজেক্ট ছিল উদ্যোক্তা তৈরি, এবং যেখানে আমি গত বছর আমি 2 বার জার্মানি এবং 1 বার পোল্যান্ডে উদ্যোক্তা এবং লিডারশিপ নিয়ে তাদের সাথে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি জার্মানি এবং পোল্যান্ডে। ঠিক এই ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকেই এবং বর্তমান সরকার যে নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছে এই বিষয়ে আপনাদের সাথে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করব, এবং এটি হবে আমার পক্ষ থেকে আজকে আপনাদের সাথে ক্ষুদ্র মত বিনিময়। আমরা আলোচনা করেছি যে আপনারা জানেন যে সম্প্রতি 2022 সালের মেতে বাংলাদেশ সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নতুন একটি শিক্ষাক্রম অনুমতি পেয়েছে, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অ্যাপ্রুভ করেছেন। তো এই বিষয়ে আমার থেকে আসলে অনেক ভালো বলতে পারবেন মোহাম্মদ আজিজুল হক, কারণ তিনি সরাসরি এই পর্যায়ে জড়িত আছেন বা আপনারাও। আমি জাস্ট একটা গ্লেন্স বলবো, এরপর আসলে এর আউটকাম সরকার কেন এমনটি করতে যাচ্ছে সেই বিষয়ে কথা বলবো, এবং ওই জায়গাটিতে এই অভিভাবক হিসেবে আপনাদের যে একটা রোল রয়েছে সরাসরি এই শিক্ষাক্রমে, ওই জায়গাটিতে আসলে আপনাদের অ্যাক্টিভিটি কি হতে পারে এই বিষয়ে আপনাদেরকে আমি কিছু বলবো, আপনারা ফিডব্যাক দিবেন। দ্যাটস ইট, এর বাইরে আসলে কোনো আলোচনা নাই। তো প্রথমেই বলি যে নতুন শিক্ষাক্রম এটি কিন্তু চলমান, এটি থাকে সাধারণত 5 বছর পর পরই করা হয়। 2012-তে আমরা পেয়েছিলাম, একটু দেরিতে হলেও আমরা আবার পেয়েছি। তো এটা প্রত্যেক দেশের বা সরকারের একটা চলমান প্রক্রিয়া যে নতুন শিক্ষাক্রম এটি কেন করে, স্বাভাবিকভাবেই যুগের সাথে তাল মেলাতেই করে। প্রত্যেক দেশের সরকার এটা করে থাকে এবং আমাদের বর্তমানেও করেছে। আমরা শুধু আজকের আলোচনায় একটি জাজমেন্টে যাব না, আমি অনুরোধ করব, সেটি হচ্ছে এটি সঠিক না ভুল হচ্ছে, এটি ভালো না মন্দ হচ্ছে, এই জাজমেন্টে আমরা যাব না। কারণ আমরা অভিভাবক হিসেবে আমাদের শিক্ষার্থীদের যে ব্যবস্থা চলবে ওটা কিন্তু আমাদের করতেই হবে, উপায় থাকবে না। ভালো হোক মন্দ হোক, আমরা চাই ভালো হোক। তো ওই জায়গাটিতে আসলে আমাদের অ্যাক্টিভিটি কি হবে বা আমাদের ফোর্সটি কি হবে ওইটি নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে শিক্ষাক্রমটি বলছে এটাকে বলা হচ্ছে যোগ্যতা ভিত্তিক। অর্থাৎ এই শিক্ষাক্রমের ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটি কাজ করেছে, যে মুখস্থ নির্ভর বা পাঠ্যপুস্তক বা টেক্সট বুক নির্ভর না থেকে যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম, এটি হচ্ছে নতুন শিক্ষাক্রমের মূল কনসেপ্ট বা মূল বিবেচ্য বিষয়। তো এর পেছনে আমার বাংলাদেশ সরকার 2টা জিনিস ফোকাস করেছে। একটি হচ্ছে শিক্ষার্থীকে এমন কিছু শেখানো হবে যেটি সে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে এই যে 21 শতকের যে চ্যালেঞ্জিং পরিবেশ তার সাথে খাপ খাইয়ে নেওয়া, এবং আমাদের যে জাতীয়তাবোধ, আমরা যে বাংলাদেশী, আমাদের যে জাতীয়তাবোধ বা বাঙালি, এই জাতীয়তাবোধের উদ্বুদ্ধ করা। সো আমরা বলছি মোটা দাগে 2টা, ভিতরে ক্লাসিফিকেশন আছে, মোটা দাগে 2টা। একটা হচ্ছে হ্যাঁ যা শেখানো হবে সে বাস্তব জীবনে প্রয়োগ করবে। নাম্বার 2, 21 শতকের যে চ্যালেঞ্জিং যে এনভায়রনমেন্ট আসছে, ওয়ার্ল্ডের যে রেভলিউশন আসছে তার সাথে কোপ খাইয়ে নেওয়া এবং দেশত্বপ্রেমী। সো আমরা মোটা দাগে একটা কনসেপ্ট পেয়েছি সরকারের পক্ষে। তো আমাদের একটা গ্লেন্স আমি কিছু বলবো কি হবে না হবে, বা আপনারা ইতিমধ্যে সবই জেনে গেছেন। আমি জাস্ট আপনাদের সাথে বা আপনাদের যে স্ট্যান্ড পয়েন্টটি হবে তার আলোকে বলবো যে আমরা অ্যাজ ইট ইজ ইতিমধ্যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের যে কনসেপ্টগুলো দেখি, আসলে কোনো বিষয় কি বাদ হয়ে যাচ্ছে না, খুব পরিবর্তন করে শিক্ষা কাঠামোটি একদম স্পার থেকে উস্পার করে দিচ্ছে না, বরং আমরা যে বিষয়টি আগে বলতাম
বর্তমানে ভাবি এবং ভবিষ্যৎ নিয়ে যে বিষয়গুলো চিন্তা করি। উদাহরণস্বরূপ আমরা টেকনোলজি নিয়ে চিন্তা করি, আমরা সন্তানের মূল্যবোধ নিয়ে চিন্তা করি, আমরা সন্তানের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে এখন চিন্তা করি, যেটি হয়তো নতুন কনসার্ন। ভবিষ্যতের টেকনোলজি চাকরি বা আমাদের অবস্থাকে কোথায় নিয়ে যাবে, এই চিন্তা ভাবনাগুলো আমাদের অনেক সময় আসে না। এই বিষয়গুলিকে পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত করছে, হয়তোবা একটু মডিফাই বা এডিট করে বিভিন্ন নামে একটা মেকানিজম বা স্ট্যান্ডার্ডে আনছে। কি আনছে? যে পাঠ্য বইয়ের সংখ্যা হয়তো কমাচ্ছে, বিষয় করতে করছে। আমি আবার বলছি, আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব, মতামত নিব, আমরাই আলোচনা করব। কিংবা হয়তোবা এখান থেকে একটা জিনিস নিয়ে আমরা উদ্যতন অনেক পরিচিত লোক আছে, আমরা তাদের কাছে প্লেস করব। কিন্তু আলোচনাটি হচ্ছে কোন বিষয়কে তারা অমিট করে দিচ্ছে না, তারা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনছে। সেই ফরম্যাটের মধ্যে কোন কোন বিষয় থাকছে? যেমন থাকছে ভাষা ও যোগাযোগ, যেটি অলরেডি কিন্তু আছে। আমরা বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য বিষয়গুলো থাকছে না? থাকছে। ভাষা ও যোগাযোগ একটা বিষয়বস্তু থাকছে। গণিত ও যুক্তি, আমরা স্বাভাবিকভাবে আমরা সাধারণ পরিবার যেটা বলছি, গণিত ও যুক্তি একটা সাবজেক্ট ম্যাটার থাকছে। জীবন ও জীবিকা, এটি এখন সরাসরি পাঠ্যসূচিতে আসছে, যেটি আমরা এতদিন ব্রেকলি বিভিন্নভাবে শুনেছি। জীবন ও জীবিকা বাস্তবতার সাথে এটি চলে আসছে। সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, আমরা সমাজ নিয়ে কথা বলি, বিশ্ব পরিচয় নিয়ে কথা বলি, এটি পাঠ্য বিষয়ে আলোচনায় চলে আসছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটাকে আমরা এখন সবাই কম বেশি আলোচনা করি, এটি আমার পাঠ্যসূচিতে আসছে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, আমরা হয়তো আজ থেকে 15-20 বছর আগেও শুধু শারীরিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতাম, কিন্তু এখন কিন্তু মানসিক ব্যাপারগুলো চলে আসছে। আমি আপনি কখনো কোনো না কোনো ভাবে আমার আপনার পরিবারে এই বিষয়টি এখন একটা ফ্যাক্ট হিসেবে আসছে, এটি এখন পাঠ্যসূচিতে চলে আসছে। মূল্যবোধ ও নৈতিকতা, আমাদের যে ধর্মীয় বিষয়গুলি আছে, অন্যান্য বিষয়গুলি আছে, এটি পাঠ্যসূচিতে আসছে। এবং শিল্প ও সংস্কৃতি, এটি আমরা এসএসসি বা 10ম শ্রেণী পর্যন্ত এই বিষয়গুলিকে আমরা কিন্তু পাচ্ছি। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই, শিক্ষানীতি বাস্তবায়ন হয়েছে বলেই এটা স্ট্রিক্ট, এটা এইভাবেই চলবে তা কিন্তু নয়। এটা কিন্তু সংশোধিত হবে, পরিমার্জিত হবে, বা আমি এখন যেটা বলছি আগামী কালকের রিপোর্ট আরেকরকম আসতেও পারে, এটা কিন্তু আসতেও পারে। কিন্তু যে বেসটা ধরা হয়েছে, যে ফরম্যাটটি ধরা হয়েছে, আমি তার আলোকে বলছি। সো আমি যে সাবজেক্ট ম্যাটারগুলির কথা বললাম, কোনো না কোনো ভাবে অভিভাবক হিসেবে আমরা কিন্তু দেখেছি এই বিষয়গুলি কি শিক্ষার্থীরা পড়েছে না? কোনো না কোনো নেমস টার্মসে কিন্তু তারা পড়েছে। এই বিষয়গুলি এসএসসি আনা হয়েছে এই শিক্ষাক্রমে। এখন এই শিক্ষাক্রম কি একবারে এই 2023 সালে বাস্তবায়ন করে দিচ্ছে না, তারাও কিছু, এটি আপ টু 2027 যে কিন্তু এটার ফাইনাল ইমপ্লিমেন্টেশন হবে 2027। অর্থাৎ এই যে 23-এ তারা ধরছে প্রথম, ষষ্ঠ, সপ্তম, 24-এ তৃতীয়, চতুর্থ, অষ্টম, নবম, 25-এ পঞ্চম, দশম, 26-এ একাদশ, 27-এ দ্বাদশ। অর্থাৎ এই যে একটা নতুন শিক্ষানীতি আসলো, বা যেই ব্যবস্থায় আগামীর শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয় বা তার ক্যারিয়ারগুলি গোল সেট করবে, এটি আলটিমেট ইমপ্লিমেন্টেশন হবে 2027 থেকে, শুরু হয়ে যাবে 2023 থেকে। এখন আমি একটু মাঝখানে বলি যে হ্যাঁ, আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে কথা বলছি, তো তাহলে এর পরের যে ধাপ বিশ্ববিদ্যালয় পর্যায়ে, এখানকার কি অবস্থা? এটা তো একটা প্রসেস, কন্টিনিউ প্রসেস, না? থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় কিন্তু এই প্রক্রিয়ায় চলে আসছে, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু সম্পূর্ণভাবে একটা বড় পরিবর্তন আসছে। বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চেঞ্জ হয়েছে না, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তাকে বলছে, আমি এজন্য বলছি যেহেতু এই প্রজন্মই তো সামনে বিশ্ববিদ্যালয়ে যাবে। বিশ্ববিদ্যালয় এখন বলছে আউটকাম বেসড এডুকেশন, যেটা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। অর্থাৎ আমার সেই শিক্ষার্থী বের হচ্ছে, এর যে আউটকাম বেসড, ও যে যাচ্ছে, ওর বের হবার পরে ওর যে জ্ঞান, ওর জ্ঞানটা দিয়ে ও যাই করুক, ও চাকরি করুক, ব্যবসা করুক বা পরিবার করুক,
ওই এডুকেশনটা যাতে কাজে লাগাতে পারে ইউনিভার্সিটি এটি শুরু করেছে 2018 থেকে এরা শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো, এবং 2023 হচ্ছে সকল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির শেষ সুযোগ, যেখানে বছরে 2টা সেমিস্টার ম্যান্ডেটরি, কোন বিশ্ববিদ্যালয় আর 3 বা 4 যেতে পারবে না, এবং আউটকাম বেসডে আসতে হবে, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেইভাবে দিয়েছে সেইভাবেই চলবে। তো শর্তে বলি ওইখানে কি আছে, ওইখানে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষক হচ্ছে সমন্বয়, তাই না? আমরা শিক্ষক লিড করে, শিক্ষার্থীরা যেভাবে, এই পদ্ধতিটা বিশ্ববিদ্যালয়ে চেঞ্জ হয়ে গেছে। আমরা অলরেডি এই বছর শুরু করেছি, অর্থাৎ শিক্ষক এখন আর ড্রাইভার, তিনি একজন সমন্বয়, কোঅর্ডিনেটর। শিক্ষার্থীকে কেন্দ্র করে সহযোগী কারা? 3টা ভাইটাল পার্ট আছে সহযোগীর মাত্রায়। একটা হচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, হতে পারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষার্থীদের সহপাঠী, আপনার আমার সন্তানদের ফ্রেন্ড, এবং থার্ড ভাইটাল হচ্ছে অভিভাবক। অর্থাৎ আপনাদের এই যে জায়গাটা যে স্মার্ট প্যারেন্টিং, হ্যাঁ, স্মার্ট স্টুডেন্ট বা স্মার্ট সন্তানের অভিভাবক, স্মার্ট অভিভাবক। সো এখন কিন্তু যে আমি একদমই স্বাভাবিকভাবেই পরিবারের যিনি উপার্জনক্ষম ব্যক্তি, তার ক্যারিয়ার বা তার পেশাতে তিনি ব্যস্ত থাকবেন, তিনি হয়তো পরিবারের অন্য কাউকে দিয়েই সামলাবেন, এটাই স্বাভাবিক। সে অভিভাবক যিনিই থাকেন না কেন, আপনার কিন্তু এখন ডিরেক্ট একটা রোল আসছে আপনার সন্তানের প্রতি। ঠিক এজন্যই কিন্তু মূলত আপনাদের সাথে এই আলোচনা শুরু। আবার বলছি তাই বলে কি হ্যাঁ এখন কি সরাসরি আমাকে আমার স্কুল আমার সন্তানকে যে ওর খাতার মধ্যে ইনপুট দিতে হবে, না, অবশ্যই তা নয়। তবে আপনার যে রোল বা আপনার যে একটা মেসেজ, এটিও এখন ওই শিক্ষার্থীর কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে, এবং আরো বিস্তারিত বলবো যে এটি কিন্তু ডাটা সংরক্ষণ করা হবে, এবং যার জন্য একটা সার্ভার হবে। এবার আসি বিশ্ববিদ্যালয়ের কথা, এবং বিশ্ববিদ্যালয়ে আরেকটা জিনিস ইনক্লুড করেছে, যারা প্রিভিয়াস স্টুডেন্ট তাদের মতামত নেওয়া হবে শিক্ষা কার্যক্রমে। আমি এই জন্য বললাম যে ইউনিভার্সিটিগুলো টার্ন করেছে, এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে। তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2টা পার্টে আসলে মূল্যায়নটা হবে। কিভাবে শিক্ষকরাই বলবেন, পরের বক্তা বলবেন বিস্তারিত। আমি শুধু বলছি যে কেন শিক্ষক এবং আমরা যারা শিক্ষা অভিভাবক এবং পাশের যারা আছি আমাদের গুরুত্বপূর্ণ। তারা একটাকে বলছে শিক্ষণ পদ্ধতি, আরেকটাকে বলছে সমষ্টি মূল্যায়ন পদ্ধতি। আমার অত ডিপে যাবার দরকার নাই, আমার 2টা বিষয় জানলেই হচ্ছে যে এখন থেকে বিদ্যালয় বা কলেজের ক্লাসরুমে শিক্ষার্থীর চিন্তা ভাবনাকে প্রসারিত করা, অভিজ্ঞতা লব্ধ বা অভিজ্ঞতামূলক শিক্ষণ পদ্ধতি বাংলাদেশ সরকার প্রণয়ন করেছে। বিষয়টা কি? আমার লাভ, আমার স্টুডেন্ট, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এই জায়গায় আসলে আউটপুটটা কি হবে, তার কোথায় সে ব্যতিক্রম কিছু পাবে। এর লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীরা যেন চিন্তা করতে শিখে। কি চিন্তা করবে? তার সামনে বা আশেপাশে তার বন্ধু, আত্মীয় স্বজন, অভিভাবক কোন ভাবে বা কোন মোশনে আছে, ওই পরিস্থিতিতে তার বিবেক কতটুকু জাগ্রত হওয়া উচিত, তার নার্ভটা কেমন ভাবে কাজ করা উচিত, কার সামনে কোন কাজটা কিভাবে করা উচিত, এই ধরনের একটা চিন্তা ভাবনার উদ্রেক যেন নিজস্ব ভাবে জাগ্রত হয়, এই পদ্ধতিটা কিভাবে করাবে? শুধু বইয়ের পাতায়? তাহলে তো আগের পদ্ধতির সাথে পার্থক্য থাকবে না। এটা একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে। অর্থাৎ আমাদের দীর্ঘদিনের পরীক্ষা মানেই সন্তান তো বটেই, বাবা মাদের একটা টেনশন যে আগামী 15 দিন আমার সন্তানের পরীক্ষা, এর আগের 7 দিন পরীক্ষা, 15 দিন 21 দিন বাসার আত্মীয় স্বজন থেকে শুরু করে টোটাল সামাজিক অনুষ্ঠান বয়কট, এবং আমার অ্যাক্টিভিটিগুলো আমি খুব নিমিশে নিয়ে আসি, কারণ আমার সন্তানের ভালো। হ্যাঁ, এই যে ভীতকর একটা পরিস্থিতি পরীক্ষার জন্য বা সন্তানদের যে মেন্টাল চাপ, এটাকে আসলে উদ্বেগ করে বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে 3 থেকে 5 দিন ব্যাপী একটা উৎসব হবে, পরীক্ষা উৎসব। এখন যদি বলা হয় যে তাহলে কি ছেলেপেলের পড়াশোনা কি তাহলে আমি কি এখন শোকেসে বা ওয়ার্ডরোবে উঠিয়ে রাখবো, আপনারা উৎসব করবেন না, তার ব্যাপারেও ব্যাখ্যা আসছে। তো প্রথমে যেটি বলছি যে শিক্ষণকালীন যেটি বলছে যে
প্রতিনিয়ত শিক্ষার্থীদেরকে প্রথমে কোনো একটি বিষয় সম্পর্কে বলা হবে, তুমি কি মনে করো বা বলো, তার কাছ থেকে ফিডব্যাক নেওয়া হবে, এরপর ওইটাকে তার মাধ্যমে যেন আরো সুচারুরূপে সে করতে পারে, এবং ফাইনালি তার একটা অ্যাসেস করা হবে। শিক্ষক কিভাবে করবে? শিক্ষককে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে, এখনো সম্পূর্ণ করে পারেনি। অর্থাৎ শিক্ষকের কাছে যে নির্দেশিকা থাকবে ওইটা শিক্ষকের জন্য এনাফ, সবকিছু আছে। শিক্ষার্থীকে কন্টিনিউ, অর্থাৎ প্রতিদিন ওর ক্লাস অ্যাক্টিভিটি থেকে শুরু করে প্রত্যেকটা দিন ওর কাছ থেকে অভিজ্ঞতা নেয়, ওর আচরণ পরিবর্তনের জন্য ওকে ভ্যারাইটিস অফ অ্যাক্টিভিটিস করা এবং যেটা কন্টিনিউয়াস। এবং ওইটা কি হবে? ওইটা আমরা এখন যেমন মার্কের জন্য প্রত্যাশা করি, ওইটা ওর একটা ট্রেনিং। সামাজিক সমস্যা, বাসার পাশে ডাস্টবিনে দীর্ঘদিন ধরে ময়লা পড়ে আছে, এলাকার কেউই নিচ্ছে না, শিক্ষার্থী হিসেবে তুমি কি করতে পারবে? এটা সরাসরি পাঠ্যপুস্তক থেকে পড়ে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে পারবে না, ওকে ওই সমস্যাটাই দেওয়া হবে। এলাকার একটা পুকুরের পানি কমে যাচ্ছে, এলাকায় আর কোনো খাবার পুকুরের পানিটা নাই, সো এখন শিক্ষার্থী হিসেবে তুমি কি কিছু করতে পারো কিনা, একক এবং দলগত কাজে ওকে উদ্বুদ্ধ করা হবে। এবং আরো যে বিষয়গুলা, এই বিষয়গুলা ওই কনসার্ন টিচারই আসলে অনেক ভালো জানবেন। চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 40% আর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 30% মূল্যায়ন হবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। এটা আসলে আমরা দেখছি যে আসলে আমরা জানি যে বোর্ডের একটা এক্সাম থাকে ফাইনালি, অর্থাৎ একটা অংশ এখন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা ইনক্লুডিং দ্য ক্লাসে মূল্যায়ন হবে। সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ গ্রুপে যায় আপ টু 10, আর আসলে এই ব্যবস্থাটি থাকছে না। একাদশ শ্রেণীতে যাওয়ার পরই একটা প্রচলিত জানি যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, অর্থাৎ আপনি সকল বিষয়ে মোটামুটি আপনি জানেন কি হবে। যে আপনি এসএসসি এইচএসসি তে, আমরা একটু মূল্যায়ন প্রক্রিয়াটা আসি, তো নেক্সট স্লাইডে যান, এরপরে আসি। একটু যদি সে ডেভেলপ করে, মোটামুটি বিষয়গুলি কভার করে, সে অন্তর্বর্তীকালে সমাপ্ত হবে, তার মানে মোটামুটি একটু ভালো করেছে। আর তার যে অনুযায়ী তাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, somehow he finished or she finished, সে পারদর্শী। এই তিনটাই তার সমস্যা। অর্থাৎ আমাদের মধ্যে যে মেন্টাল যে কনফ্লিক্ট গুলি কাজ করে নাম্বার নিয়ে, গ্রেডিং এ, এই বিষয়টি আসলে যতটা হচ্ছে এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট, এই রেজাল্টের আলোকে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, বাইরের দেশে শিক্ষা পড়তে যাচ্ছে, সো এটা কি হবে তাহলে? নিশ্চয়ই গভর্নমেন্ট, আমরা বলেছি চূড়ান্ত বাস্তবায়ন 2027 করবে। আর এই যে অ্যাসাইনমেন্ট দেয়া বা বাড়ির কাজ দেয়া, বিভিন্ন অভিজ্ঞতা বা জিনিসপত্র নেওয়া, প্রায় আর কি নেয়, টাকা নেয়। একদিন দেখছে যে বাচ্চাটা তার মা তার ওই আন্টির কাছ থেকে চাইতে পারে, ওর যেন লজ্জা অনুভূত না হয়, ওর যেন ইতস্ততা বোধ না হয়, আপনি কিন্তু ওকে একটা উন্নত মাত্রার শিক্ষা দিয়ে ফেলেন, যেটি আসলে শিক্ষা ব্যবস্থা বোধহয় ছাত্রছাত্রীর পড়াশোনা করা লাগবে না, কখনোই না। তাকে কিন্তু পড়তে হবে, মুখস্থ ধরা বাঁধা না। বলছি এক্সাম্পল, পড়তে তাকে হবে। যেমন আমরা অনেক সময় এক্সাম্পল দিই, স্বার্থের মধ্যে করা যায় তাকে কিন্তু এটা দিতে হবে, কারণ পড়াশোনা তাকে করতে হবে, মুখস্থ বাঁধা না, তার পড়াশোনা। আমি আবার বলছি, শিক্ষার্থীকে আপনি সমাধান করে দিবেন, এটি বলবে যে তুমি করে নিয়ে আসো, আপনি সমাধান করে দিবেন, সেটি সে শিক্ষকের কাছে দিবে, শিক্ষক এটি নোট ডাউন করবে, এবং শুধু তার কাছেই না, সে এটা সার্ভারে আপলোড করবে, যেটা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকবে। তার মানে এখন কিন্তু আপনি সরাসরি একজন স্টেক হোল্ডার শিক্ষা ব্যবস্থা। বিদ্যালয় বা কলেজের কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পরামর্শ প্রদান, হ্যাঁ এখন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, এর সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অভিভাবকদের আলাদা করে সমাবেশ করা হবে, এবং এখানে এখন আর সন্তানের সামনে ঢেকে রাখা বা ও ছোট মানুষ, ওর এই বিষয়গুলো আনলে ওই মানসিক চাপ না, কারণ এই শিক্ষা ব্যবস্থায় ওই তো সমাধান করছে, ওর তো প্রত্যেক ক্লাসের সাথে রিলেটেড। অর্থাৎ আপনার এখন সরাসরি একটা ইনভলভমেন্ট হয়ে এসেছে। এখন খুব এখনো সকল শিক্ষককে পুরোপুরি ট্রেনিং দেওয়া সম্ভব হয় না, সম্ভব না। তার মানে ভুল হবে, ভ্রান্তি হবে, ভেতর দিয়ে 1-2 বছর যাবে। যদি প্রথম 50 টাকা ভাড়া এখান থেকে ওনাবে না, কারণ এই যে 5টা জায়গায় মুভ করার যে মেন্টাল স্ট্রেস, এটা পড়ছে তো ওর উপর, ও বুঝতে পারছে, ওর তো ভালো লাগবে,
ও 5টা জায়গায় যাচ্ছে, ওর 5টা নতুন ফ্রেন্ড পাচ্ছে, ও একটু রিকশায় ঘুরছে, সন্তান এটা স্বাভাবিক। আপনার আমার ঘুরতে পারলে ভালো লাগে, কিন্তু এই যে জায়গাগুলি আমাদের এস্টাবলিশ যে সিস্টেমটা আমরা করে ফেলেছি, এটা ঠিক এই জায়গা থেকে, অর্থাৎ যত সহজ জায়গায় এট আ গ্লেন্স আমি যদি আমার মেধা এবং অভিজ্ঞতার সমন্বয় পেতে পারি, অথবা আপনি আপনার সন্তানকে, আর এই যে দীর্ঘ কি পড়াশোনা হবে, শিক্ষকদের কাছে নির্দেশিকা থাকবে, তারা করবে, আপনাকে ইনভলভ। আমি বারবার বলছি, আপনার ইনভলভ হওয়ার বিকল্প নাই, কারণ আপনার রোল এখন সন্তানের কাজে লাগবে। হয়তোবা আপনি মনে করবেন যে হ্যাঁ স্যার বলেছিলেন মার্চ মাস এপ্রিল মাস গেল, আমার তো কোনো রোল আসে না। রোল আসে নাই কারণ ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের কাছে এখন ওই ধরনের ইনস্ট্রাকশন যায়নি, বা সেই বুঝে উঠতে পারছে না। তার মানে এই না, কিন্তু হয়তো অক্টোবরে আপনার রোলটা শুরু হয়ে যাবে, নভেম্বর থেকে শুরু হয়ে যাবে। কারণ আমাদের বাংলাদেশে বা আমাদের তৃতীয় বিশ্বের দেশে আমাদের এগুলো ফেস করতে হবে। একটা জিনিস শুরু হলে এটা আসলে বাস্তবায়ন হতে সময় লাগে। কিন্তু আপনি তো শুনলেন, আপনি তো বিষয়টি জানলেন, আপনি আপনার প্রস্তুতি নেন। সন্তানকে হেয়ার এন্ড দেয়ার, ওই যে ছোটাছুটিটা, আমরা তো সবাই ভালো চাই, ভালোর জন্যই করছি, কিন্তু ওর যে মেন্টাল স্ট্রেস, ওরও ভালো লাগছে, ও সাপোর্ট দিচ্ছে, ওই জায়গাগুলি কমিয়ে ওকে একটা জায়গায় স্থির করেন, একটা মেধা এবং অভিজ্ঞতা সমন্বয়ের জায়গায় ওকে স্থির করেন, যে জায়গা থেকে ওর সৃজনশীলতা বিকশিত হয়, ও চিন্তার সুযোগ পায়। আপনি বলে দেখেন যে তোমাকে আমি সময় দিলাম, বাড়িতে এই সমস্যা হয়েছে, 3 দিন পরে আমাকে সমাধান করবা, প্র্যাকটিস করে দেখেন, দেখেন কোনো না কোনো ব্যাকআপ দিবে। একটাই উদ্দেশ্য, চিন্তা। আর যখনই চিন্তার বিষয়গুলি আসবে, তখন কিন্তু ছেলে পেলে পড়তে বাধ্য। আমি শেষ উদাহরণ দিয়ে শেষ করছি। বিশেষ করে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু অ্যারোমেটিক সাবানটা জানেন, এবং অ্যারোমেটিক সাবানের ক্রেজ সম্পর্কে অনেকেই জানেন না 90-এর দশকে। এই অ্যারোমেটিক সাবানের ক্রেজটা ছিল এরকম যে তখন লিভার ব্রাদার্সের লাক্স তো সবসময় টপে ছিল। অ্যারোমেটিক একটা কনসেপ্ট আনে, হালাল সাবান। আপনারা অনেকেই ফেস করেছেন নিজের অভিজ্ঞতা, এবং কনসেপ্টটি এরকম ছিল যে আপনি সারাদিন যা কিছু করেন না কেন, অ্যারোমেটিক যদি আপনার কাছে থাকে, আপনি মোটামুটি একটা অ্যারোমেটিক সাবান দিয়ে গোসল দেবেন, আপনি গ্রাম শহর সব জায়গায়। এবং লাক্স 2 টাকা করে দাম কমিয়ে দিতে বাধ্য হয় তাদের টাইম, এবং একটা পর্যায়ে চট্টগ্রামের লাক্সের প্রোডাকশন স্টপ করে দেয়, কারণ অ্যারোমেটিকের সাথে পেরে ওঠে। পরবর্তীতে যমুনা গ্রুপের হয়তো বা সুশৃঙ্খল পদ্ধতি ছিল না, বা সেই লোক ছিল না, এই আলমগীর সাহেব নামে একজন এটা উদ্ভাবন করেছিলেন। আস্তে 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 অ্যারোমেটিক আসলে মার্কেটে সেই নাই, কিন্তু লাক্স ধরে রেখেছে তার এমপাওয়ারমেন্টটা। তো আমার ক্লাসে বিভিন্ন এক্সাম্পল গুলো দিই, তো ক্লাসে আমার সাধারণত এক্সাম্পল গুলো থাকে ইউএসএ, ইউকে, স্বাভাবিক ইংরেজি পাঠ্যসূচি তাদের আলোকে ছেলে পেলে শোনে। কিন্তু আমি যখন অ্যারোমেটিকের সমস্যা নিয়ে করি, তখন আমার স্টুডেন্টও বসে যে স্যার তাহলে অ্যারোমেটিকের সমস্যা কি ছিল, অ্যারোমেটিকের বর্তমান কোম্পানি কি, লাক্স এখন স্যার কোনটা করছে। আমি যখন ক্লাসে বলি যে একটা সময় আমরা লবণ খেতাম মোটা দাম, এখন কিন্তু সবার বাড়িতে কমলা চিকুন দ্বারা চলে আসছে। এটার উদ্ভাবক কিন্তু এসিআই, তিনিও আলমগীর সাহেব। তিনি দেখলেন যে এই চিকুন দানা দামও আমার প্রায় 10-15 টাকায় তো কিনবে না, কারণ বাংলাদেশে আমরা তো প্রাইস সেনসিটিভ, সংবেদনশীল, 1 টাকা দাম হয়ে গেছে। তিনি বললেন যে বাবা মা যাই খাক, সন্তানের ভালো সবাই চিন্তা করে, সন্তানকে ভালো খাওয়াইতে চায়। তিনি প্রথমে স্লোগান দিলেন যে এই লবণ সন্তানের মেধা বিকাশে সহায়তা করে। আমার মেধার দরকার নাই, আমার ভালো দরকার নাই, আমার সন্তানের মেধা। এখন কিন্তু মিহিদানা, যে কোম্পানি লবণ বের করে, সব কি দেখবেন মিহিদানা, আপনি ভুলেই গেছেন মোটা দানার কথা। অর্থাৎ আমি এই বিষয়গুলো যখন আসে, তখন কিন্তু শিক্ষার্থীদের মনে চিন্তার উদ্রেক হয়। এসিআই আমার দেশি কোম্পানি, তারা কি করবে? ঠিক একইভাবে আপনি যখন আপনার সন্তানের সাথে আশেপাশের পরিচিত বিষয়গুলো নিয়ে কথা বলবেন, আপনার অভিজ্ঞতা বলবেন, তুমি কি অভিজ্ঞতা করছো, তখন কিন্তু সন্তানের মনে চিন্তা উঠবে। আর যখনই ওর চিন্তা আসবে, তখন ও নিজ থেকে করতে যাবে। এখন তো একটা সিস্টেম ফরম্যাট আছে, গাইড বই আছে পড়তে, কিন্তু ওর যখন ওই বিষয়গুলি আসবে, তখন ও নিজ থেকেই পড়তে চাইবে, তখন ও টিম ওয়ার্কে যাবে। তার মানে কি, তখন ও সহপাঠীদের মন বসবে। এরপরে কি হবে, ফার্দার সলিউশনে যার যার গার্ডিয়ানের কাছে যাবে, তখন কিন্তু একটা রোল আসবে, 3টা রোল মিলে অভিজ্ঞতা।
আর এই অভিজ্ঞতার মূল্যায়নের জন্যই রয়েছে সামষ্টিক মূল্যায়ন। দুইটা মিলেই রেজাল্ট, যেটা আমি বলেছি প্রারম্ভিক, অন্তর্বর্তীকালে, অর্থাৎ আপনার জায়গাটা ওই জায়গাটা ধরতে হবে। আমি জানি একদিনের এই সাময়িক কথায় আমার কথা তো গোছানো না, আপনার মাথায় সবটুকু যাবেও না, সময় নাই। তবে আশা করি যে এই ধরনের সুযোগগুলি আপনারা যখন পাবেন, আপনার মূল্যবান সময় গেলেও ইংলিশ শেখা। ঠিক আছে? তো আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করি, পৃথিবী যেখানেই যাক, বাংলাদেশ 35 এবং 41-এ আসলে অর্থনীতি বড় একটি জায়গায় যাবে এবং ওই সময়ের জনশক্তি হবে আপনাদের অঞ্চল। নিশ্চিত থাকেন। তারপরও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বহু অর্থনৈতিক অ্যাক্টিভিটিস আসবে, ওই জায়গাগুলি ধরতে। তো ধরার জন্য আমরা অ্যাটলিস্ট চাই যে সন্তান অ্যাটলিস্ট সঠিক ওয়েতে যায়, বেস্ট পারফরম্যান্স সঠিক জায়গায় যায়। ওই জায়গায় যাওয়ার জন্য আপনার রোল আছে এবং আপনারা অবশ্যই সন্তানের ওই ফিজিক্যাল এবং মেন্টাল স্টেজ থেকে একটা জায়গায় আসেন। শিক্ষা বলতে কিন্তু দেখেন 10 পর্যন্ত কোনো মেজরই নাই। তার মানে কি, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, তাকে একটা জায়গায় ইনসাইড। আশা করি আপনাদের কাছ থেকে মতামত আসবে, কেউ লিখিত দিলে এগুলো রাখা হবে, কারণ অনেক শিক্ষাবিদ আছেন যারা এর সাথে জড়িত। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনাদের মূল্যবান সময় প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।